ওকে, আমাদের কোর্স আউটলাইনটা আমরা প্রথমে দেখবো, যেহেতু আমাদের আজকে প্রথম ক্লাস। তো প্রথম ক্লাসের শুরুর আগে আমরা যে সাবজেক্টটা সম্পর্কে পড়বো সে সাবজেক্টটার আউটলাইনটা সম্পর্কে একটু আলোচনা করতে যাচ্ছি। আমাদের যে কোর্স কোডটা আছে সেটা হচ্ছে আর্ক 1154, যেটা বলা হয় মানে ক্যালকুলাস অ্যান্ড সলিড জিওমেট্রি। দুইটা টপিকস নিয়ে আমরা পড়াশোনা করব এখানে। একটা হচ্ছে ক্যালকুলাস আর একটা হচ্ছে সলিড জিওমেট্রি। তো আমি এখানে মেইনলি বলেছি তোমাদের যেহেতু এটা মানে বেসিক কোর্স, তো বেসিক কোর্স হিসাবে আমরা বেসিক ভাবে এটাকে পড়ানোর চেষ্টা করব। মেইনলি আমাদের যেগুলো জানলে আমাদের সামনে ডেফিনেশন প্লাস যেগুলো জানলে তোমাদের ম্যাথমেটিক্সটাকে তোমরা কাজে লাগাতে পারো তোমাদের ফিল্ডে, সেই জিনিসগুলোই আমি আলোচনা করার চেষ্টা করব। যার মধ্যে অনেক কিছু দেখা যাবে যে তোমরা হয়তো বা ইন্টারমিডিয়েট লেভেলে দেখে আসছো, ওইটারই জাস্ট একটু আমরা ইনহ্যান্স করব, এছাড়া আর কিছু না। তো এখানে আমাদের তোমাদের 100 মার্কের পরীক্ষা হবে। আর 100 মার্কের পরীক্ষা যেটা হবে সেটা যেহেতু মিড টার্মে 50 মার্কস, না মিড টার্মে 30 মার্কস আর 10 মার্কস আছে, আমি ওটা পরে দেখাচ্ছি, নিচে লেখা আছে। সো 100 মার্কের পরীক্ষা হবে, মিড টার্ম 30 মার্কস, আর বাকিগুলো ফাইনাল প্লাস ক্লাস পারফরমেন্স অ্যাটেন্ডেন্স এটার উপর ডিপেন্ড করতেছে। আর আমার সাথে আমি যেটা বলতেছি, আমার নাম হচ্ছে মেহেদী হাসান। আমি তোমাদের ইউনিভার্সিটি ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টে আছি। আর আমি পড়াশোনা করেছি খুলনা ইউনিভার্সিটি থেকে, অনার্স করেছি ম্যাথমেটিক্সে, আর এমএসসি করেছি আমি বুয়েট থেকে। সো এটা হচ্ছে আমার পরিচয়। আশা করি আমরা ক্লাস শুরু করি, এরপর অন্যান্য পরিচয় হয়তো বা হওয়া যাবে। যাই হোক, এবার আমরা যেটা দেখতেছি আমাদের যে কোর্সটা আছে সেই কোর্সটা আসলে আমরা কি শিখবো সেটা সম্পর্কে এখানে একটু লেখা আছে। ক্যালকুলাস অরিজিনালি কল্ড ইনফাইনিটেসিমাল ক্যালকুলাস অর দ্য ক্যালকুলাস অফ ইনফাইনিটেসিমাল। তো আমাদের ক্যালকুলাসের এখানে যে কথাগুলো আছে সেখানে আমরা ক্যালকুলাস নিয়ে অত কিছু আমাদের এটা দেখার দরকার নেই। আমরা এখানে যে জিনিসগুলো শিখবো, ক্যালকুলাস আসলে দুইটা বিভাগে বিভক্ত করা যায়। একটা হচ্ছে আমাদের ডিফারেন্সিয়েশন, আরেকটা হচ্ছে ইন্টিগ্রেশন। আমরা দুইটা পার্ট আছে, ইন্টিগ্রাল ক্যালকুলাস এন্ড ডিফারেন্সিয়াল ক্যালকুলাস, এই দুইটা জিনিসই আমরা ক্যালকুলাসে শিখবো। আর মেইনলি ক্যালকুলাস পার্টটুকু আমরা মিড টার্ম পর্যন্ত শিখবো, বা ক্যালকুলাসেরই মিড টার্মের পরেও ক্যালকুলাসের কিছু অংশ থাকবে। একেবারে শেষের দিকে যে লাস্ট যে 5-6টা ক্লাস থাকবে সেটাকে আমরা সলিড জিওমেট্রিতে দেখব। তো সলিড জিওমেট্রি সম্পর্কে আমি এখন আলোচনা করতেছি না, যেহেতু জিওমেট্রির ব্রাঞ্চটা আমরা ইউনিভার্সিটি খুললে হাত যে খাতা কলমে আমরা দেখাতে পারবো, বা যখন আমরা সামনাসামনি থাকবো তখন ওটা নিয়ে আলোচনা করা যাবে। মেইনলি এখন আমাদের যেটা জিনিসটা পড়াবো সেটা হচ্ছে ক্যালকুলাস। এবং ক্যালকুলাসের দুইটা পার্ট আছে, একটা হচ্ছে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস, আরেকটা হচ্ছে ইন্টিগ্রাল ক্যালকুলাস। প্রথমে আমরা ডিফারেন্সিয়াল ক্যালকুলাসটা দেখব, তারপরে আমরা ইন্টিগ্রাল ক্যালকুলাসটা দেখব। তো ডিফারেন্সিয়াল ক্যালকুলাস পুরোটাই থাকবে মিড টার্মের মধ্যে, আর ইন্টিগ্রাল ক্যালকুলাসের বেশ কিছু অংশ থাকবে মিড টার্ম পর্যন্ত। তারপরে মিড টার্মের পরে যেটা থাকবে, মিড টার্মের পরে আমরা ইন্টিগ্রাল ক্যালকুলাসটা শেষ করে সলিড জিওমেট্রিতে চলে যাব। তো এইটুকুই এটা সম্পর্কে এখানে লেখা আছে, তোমরা জাস্ট একটু দেখে নিবে। যেহেতু তোমাদের এটা প্রশ্ন থাকতে পারে যে আমরা কেন এই জিনিসটা আসলে পড়বো, আমরা তো আর ম্যাথমেটিক্সে পড়তেছি না। তো ম্যাথমেটিক্সকে যেহেতু মাদার অফ সায়েন্স বলা হয়, সো সেই হিসাবে সবাইকেই ম্যাথমেটিক্সের বেসিক কোর্সটা যে কোনো ইঞ্জিনিয়ারিং ফিল্ডে পড়ো তোমাদের এটা জানতে হবে। সো সেই হিসাবে আমাদের ম্যাথমেটিক্সটা তোমাদের এই কোর্সে ইনক্লুড করা হয়েছে, এবং ম্যাথমেটিক্সের দুইটা জিনিস সম্পর্কে তোমাদের আসলে পড়ানো হচ্ছে। একটা হচ্ছে ক্যালকুলাস, আর একটা হচ্ছে সলিড জিওমেট্রি। তোমরা যেহেতু আর্কিটেকচারে পড়তেছো, জিওমেট্রি সম্পর্কে তোমাদের অনেক কিছুতে লাগবে, এবং ক্যালকুলাসটাও সাথে সাথে লাগবে, কারণ ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন এই জিনিসটা সব জায়গায় আমাদের ব্যবহৃত হয়। তো যাই হোক, এখানে আমাদের এই কথাগুলো বলা আছে, তোমরা একটু দেখে নেবে আসলে কোথায় কোথায় এটা ব্যবহৃত হয়, বা কোথায় কোথায় আমরা দেখি এখানে বলাই আছে টুডে ক্যালকুলাস হ্যাজ ওয়াইড স্প্রেড ইউজ ইন সায়েন্স, ইঞ্জিনিয়ারিং এন্ড ইকোনমিক্স। এখানে বিভিন্ন জায়গায় ব্যবহার করা যায়। আর তোমরা যেহেতু এখন ইন্টারনেটের যুগ, তোমাদের আসলে এটা কোথায় কোথায় ব্যবহৃত হতে পারে সে সম্পর্কে তোমরাও একটু ধারণা নিয়ে নিতে পারো ইন্টারনেট থেকে। আমি এখানে বেশ কিছু কথা লেখার চেষ্টা করেছি, তোমরা জাস্ট দেখে নিবে। আর জিওমেট্রিটাও ওইভাবে তোমাদের মেনলি তোমাদের জিওমেট্রিটাও অনেক ব্যবহৃত হবে তোমাদের সামনে, যেহেতু তোমরা
ডিজাইনিং বা যেটা তোমাদের বিভিন্ন রকম কোর্স থাকবে এই সময় ফিগার আঁকার সম্পর্কে। তো তোমরা এটা সামনে দেখবে, জাস্ট আমার এখানে কাজ হচ্ছে তোমাদের বেসিকটা ধরিয়ে দেওয়া। সামনে তোমরা যখন অ্যাপ্লাইড ফিল্ডটা যাবে, তোমরা অ্যাপ্লাইড ফিল্ড তোমাদের স্যাররা পড়াবেন, সেটা সম্পর্কে আমার অত ধারণা নেই বা আমি অত ধারণা দেওয়ারও চেষ্টা করব না। ম্যাথমেটিক্সের যতটুকু আছে সেটুকু সম্পর্কে তোমাদের আমি ধারণা দেওয়ার চেষ্টা করব। তো এইটুকু ছিল আমাদের বেসিক কথাবার্তা। আচ্ছা, এখানে আমার এরপরে আমাদের এখানে অবজেক্টিভের কথা বলা আছে। অবজেক্টিভ দেখে নেবে। আর আমাদের এখানে রিকমেন্ডেশন বুক আছে, কিছু বইয়ের নাম। আমরা যেমন ক্যালকুলাস সম্পর্কে ধারণা নেওয়ার জন্য সবচেয়ে ভালো বই যেটা আছে হাওয়ার্ড অ্যান্টনের আছে ক্যালকুলাস, যেটা বইটা আছে এটা খুবই একটা স্ট্যান্ডার্ড লেভেলের বই, ইন্টারন্যাশনাল লেভেলের বই। এই বইটা তোমরা কালেক্ট করে নিতে পারো যদি তোমাদের জানার দরকার ইচ্ছা হয়। মানে তোমাদের যেহেতু আমার কোর্সটা পড়েও তোমাদের এই ম্যাথমেটিক্স এর টপিকস গুলো লাগবে, তখন তো হয়তো বা কোর্স থাকবে না, বাট তোমাদের ক্যালকুলেশন সারা মানে যতদিন পড়াশোনা করবে ক্যালকুলেশন জিনিসটা থাকবে। ইঞ্জিনিয়ারিং লাইনে পড়ো বা জেনারেল লাইনে পড়ো, সায়েন্সের যে কোনো লাইনেই পড়ো, তোমাদের ক্যালকুলেশন জিনিসটা শিখতে হবে। আর ক্যালকুলেশনের মেইন জিনিসটাই হচ্ছে ক্যালকুলাস। ক্যালকুলাস থেকে আসলে আমরা ক্যালকুলেশনটাকে ভালোভাবে বুঝতে পারি। তো সেই হিসাবে হাওয়ার্ড অ্যান্টনের বইতে ক্যালকুলাস সম্পর্কে বেশ ভালোভাবে ধারণা আছে, তোমরা এই বইটা কালেক্ট করতে পারো। আর জিওমেট্রি, অ্যানালাইটিক জিওমেট্রি অফ কনিক সেকশন, এখানে একটা বইয়ের নাম দেওয়া আছে, তোমরা এই বইটাও নিতে পারো। এছাড়া অন্যান্য বইয়ের কথা এখানে বলা আছে। আমরা বই যেহেতু ইউনিভার্সিটি খুললে বই থেকে পড়া শুরু করব, যেহেতু আমরা অনলাইনে ক্লাস নিচ্ছি, বই ওইভাবে করে তো শো করা যাচ্ছে না। আর ওভাবে যদি আমি বই শো করতে যাই তাহলে হয়তো বা তোমাদের অনেক ক্ষেত্রে দেখা যাবে যে গুছিয়ে বা সুন্দরভাবে উপস্থাপন করা সম্ভব হচ্ছে না। সেই হিসাবে আমি আমার যে লেকচার গুলো আছে সেটা অনুসারে তোমাদের ক্লাস নেব, এবং এই লেকচার গুলো আমরা তোমাদের দিয়ে দেব। তোমাদের গুগল ক্লাসরুমটা এখনো ক্রিয়েট হয়নি, এই সাবজেক্টের এগেনস্টে যেটা গুগল ক্লাসরুম হবে সেখানে আমি সবগুলোই আপলোড করে দিব। আজকে জাস্ট বেসিক প্রথম ক্লাস যেহেতু, সেই হিসাবে গুগল ক্লাসরুম কোড পাইনি। আমি একটা আমার যেটা আগে ছিল সেরকম একটা ক্লাসরুমে তোমাদের অ্যাড করে আমি ক্লাস নিচ্ছি। সো জাস্ট আমি বোঝানোর জন্য বা ক্লাসটা তোমরা যেন মিস না করো সেজন্যই আমি কিন্তু আজকে ক্লাসটা নিচ্ছি। তো বেসিক কথা যেগুলো বললাম, বইয়ের নাম বললাম। এবার আমরা ইভলিউশন, আমাদের মার্কিং সিস্টেমটা একটু দেখবো। আমাদের আসলে যেটা বলেছিলাম প্রথমেই, যে মিড টার্ম এক্সামিনেশন আমাদের 30 মার্কস, অ্যাসাইনমেন্ট প্লাস ক্লাস পারফরমেন্সে 10 মার্কস, অ্যাটেন্ডেন্সে 10 মার্কস, ফাইনাল টার্ম এক্সামিনেশনে 50 মার্কস। তো আমাদের যেহেতু আমাদের এমন একটা সময়, তোমাদের এখন যেহেতু 3 মাস যদি আমি খেয়াল করি, ফেব্রুয়ারি শেষ থেকে, তাহলে কিন্তু মে মাসের শেষের দিকে তোমাদের মিড টার্ম এক্সামিনেশন হওয়ার কথা। তো আমি এখনো শিওর না যে তোমাদের অনলাইনে ক্লাস ইভ্যালুয়েশন করব না পরীক্ষা তোমাদের অফিসিয়ালি হবে, যেটা রিটেন এক্সাম হয়। আমি আশা করে নিলাম রিটেন এক্সামটাই আমরা দিব, যেহেতু 24 তারিখ খুলতেছে ওই মে মাসের। তো সেই হিসাবে যদি করি, মিড টার্মে যে 30 মার্কস আছে, আমরা যে মিড টার্মে যে 13টা বা 14টা লেসন করব, এই লেসনের উপরেই তোমাদের মিড টার্মে এক্সামিনেশন 30 মার্কস হবে। প্লাস অ্যাসাইনমেন্ট প্লাস ক্লাস পারফরমেন্স যে 10 মার্কস আছে, এই 10 মার্কস আমি তোমাদের এখন যে আমি মিড টার্ম নিব বা আমরা যে মিড টার্মের আগে যে আমি ক্লাস নিব সেখানে আমি অ্যাসাইনমেন্ট দিব, সেই অ্যাসাইনমেন্টে আমাদের 10 মার্কস থাকবে। সেই 10 মার্কসের অ্যাসাইনমেন্ট তোমাদের থাকবে। আর অ্যাটেন্ডেন্সে 10 মার্কস, যেমন অ্যাটেন্ডেন্স এখন নিচ্ছি, মিড টার্মের পরেও অ্যাটেন্ডেন্স নিব। তো প্রত্যেক ক্লাস যেহেতু রেকর্ডিং হচ্ছে, সেখানে আমি রেকর্ডিং হিসাবে আমি অ্যাটেন্ডেন্সের নাম্বারটাও আমি অ্যাড করে নিতে পারছি। যেহেতু আমি ক্লাস শেষে তোমাদের বলবো যে তোমাদের আইডি গুলো লেখো, তখন তোমাদের আইডি গুলো লিখলে তো জিনিসটা আমরা ডকুমেন্টস আকারেও রাখতে পারছি। আর যখন আমরা ইউনিভার্সিটি খুলবে তখন তো আমরা অ্যাটেন্ডেন্স শিট নিব, সেখানে অ্যাটেন্ডেন্স আমরা নিব। আর ফাইনাল টার্মের এক্সামিনেশনে আমাদের 50 মার্কস আছে। তো 50 মার্কস ওটা নিয়ে আমরা পরে আলোচনা করব, যেহেতু মিড টার্মের পরে আমরা সামনাসামনি হচ্ছি। সো 50 মার্কস কিভাবে হবে সেটা আমরা দেখবো সেখানে, সমস্যা হবে না। এই টোটাল 100 মার্কের পরীক্ষা তোমাদের। তো তোমাদের কারো কোনো যদি কোশ্চেন থাকে এই যে এতক্ষণ যেগুলো বললাম এই বিষয়ে, করতে পারো।
ওকে, আমার কথা কি শোনা যাচ্ছে? আমার কথাটা মানে প্রথম নিচ্ছি তো, যার কারণে জিজ্ঞেস করতেছি যে শোনা যাচ্ছে কিনা। জি স্যার, যাচ্ছে। আচ্ছা, ওকে, তাহলে আমরা ক্লাস ইভ্যালুয়েশন সম্পর্কে বললাম, এখন আমরা ক্লাসে চলে যাচ্ছি। আমাদের আজকে লেসন 1 যেটা আছে সেটা আমরা পড়বো। সো আমরা লেসন 1-এ চলে যাচ্ছি। বাকি এখানে কোর্স শিডিউলে প্রথম যে লেসনটা আছে আজকে লেসন 1, সেটা আমরা ফাংশন সম্পর্কে আমরা আজকে পড়বো। ওকে, আমরা লেসন 1-এ চলে যাচ্ছি। ওকে, আমাদের লেকচার দেওয়ার আগে তোমরা দেখতে পাচ্ছ তো স্ক্রিনে আমার যেটা আমি শো করতেছি, এটা দেখতে পাচ্ছ তো? উইক 1 লেসন 1। জি স্যার, দেখতে পাই। আচ্ছা, ওকে, আমরা তাহলে শুরু করতেছি। উইক 1 লেসন যেটা 1 আছে আমাদের, প্রথম যে লেসন আজকে ফাংশন সম্পর্কে আমরা পড়াশোনা করব। তো প্রথমে ওরিয়েন্টেশন অফ দ্য কোর্স এন্ড দ্য সিলেবাস, এতক্ষণ আমরা সেটা সম্পর্কে অলরেডি আলোচনা করেছি আউটলাইনে। তো ফাংশন সম্পর্কে তোমরা ইন্টারমিডিয়েট লেভেলে পড়েছো, বা ইভেন ক্লাস 19-এও পড়েছো তোমরা। তো ফাংশন জিনিসটা আমরা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ভাবে ইউজ করতে পারি। যেমন আমরা স্বাভাবিক জীবনে ফাংশন ব্যবহার করি, ম্যাথমেটিক্যাল ভাবে ফাংশন ব্যবহার করি, বা যে কোনো ওয়েতে আমরা ফাংশন আকারে ব্যবহার করতে পারি। তো ফাংশন একটা সিস্টেমেটিক ওয়ে। দেখো, এখানে আমরা ফাংশন শেখার আগে আমাদের ইন্ট্রোডাকশন টু ফাংশন শেখার আগে আমাদের যেহেতু ম্যাথমেটিক্যাল ওয়েতে আমরা ফাংশনটা শিখবো, তো দুটা জিনিস আগে শিখতে হবে। প্রথম জিনিসটা হচ্ছে ভ্যারিয়েবল এন্ড কনস্ট্যান্ট। দুটা জিনিস, ভ্যারিয়েবল এন্ড কনস্ট্যান্ট, যেটা বলা হয় এ কোয়ান্টিটি হুইচ মে অ্যাজিউম অ্যান আনলিমিটেড নাম্বার অফ ভ্যালুস ইজ কল্ড এ ভ্যারিয়েবল। তো ভ্যারিয়েবল কথাটা তারা বুঝাচ্ছেই যে ভ্যারিয়েবল মানে হচ্ছে ভ্যারি করে, মানে এক এক জায়গায় এক এক মান দেয়। তো ভেরিয়েবল বোঝাচ্ছে এমন একটা জিনিস যেটাকে মনে করে নেওয়া হয় আনলিমিটেড নাম্বার অফ ভ্যালুস দেয়। তার মানে অসংখ্য ভ্যালু আমরা পাবো যখন আমরা ভেরিয়েবলকে বলবো। তো আমরা সাধারণত ম্যাথমেটিক্যালে যদি খেয়াল করি, এখানে একটা উদাহরণ দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। তো এখানে একটা ইকুয়েশন দেওয়া আছে, আমরা বলতে পারি তো ইকুয়েশনের মধ্যে কোনটা ভেরিয়েবল আর কোনটা কনস্ট্যান্ট এটা আমাদের একটু বুঝতে হবে। যেমন এখানে এক্স আর ওয়াই আর এ আছে, এই তিনটার মধ্যে এক্স আর ওয়াই এই দুটাকে বলা হচ্ছে ভেরিয়েবল, কিন্তু এ কে বলা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট। তো এখানে ভেরিয়েবল দ্বারা এমন একটা কোয়ান্টিটি বোঝায়, এই এক্স এর মান আমরা অসংখ্য মান নিতে পারি, এক্স এর মান 1 নিতে পারি, 2 নিতে পারি, 3 নিতে পারি। ওয়াই এর মান ওরকম ভাবে আমি 1 2 3 4 5 যে কোনো ইচ্ছা আমরা অসংখ্য নিতে পারি। বাট যখন আমরা কনস্ট্যান্টের কথা বলবো, এ কে যেহেতু কনস্ট্যান্ট বলা হয়েছে, কনস্ট্যান্টের যে মানটা থাকবে সেটা ফিক্সড থাকবে। যেমন পরবর্তীতে বলা হয়েছে কোয়ান্টিটি whose value is unchanged is called a constant। তার মানে যার ভ্যালু আনচেঞ্জড, কখনো চেঞ্জ হবে না, তাকে আমরা বলবো কনস্ট্যান্ট। তাহলে দুটা কথা, একটা হলো কনস্ট্যান্ট, একটা হলো ভেরিয়েবল। কনস্ট্যান্ট হলো এমন একটা কোয়ান্টিটি যেটা আনচেঞ্জড অবস্থায় থাকে, কখনো সেটা চেঞ্জ আসে না। আর ভেরিয়েবল হলো এমন একটা কোয়ান্টিটি যেটা আনলিমিটেড নাম্বার অফ ভ্যালুস নিতে পারে, তার মানে অসংখ্য ভ্যালু নিতে পারে। তো এটা হলো ভেরিয়েবল এন্ড কনস্ট্যান্ট। তো ভেরিয়েবল এবং কনস্ট্যান্ট কিভাবে আমরা বুঝবো যে কোনটা ভেরিয়েবল আর কোনটা কনস্ট্যান্ট? এর জন্য আমাদের ইংরেজি লেটারের আমাদের যে লাস্টের যে 6টা বা 7টা লেটার আছে, যেমন এক্স ওয়াই জেড টি ইউ ভি ডাব্লিউ, এই যে কয়টা আছে এদেরকে আমরা সাধারণত ভেরিয়েবল হিসাবে ব্যবহার করি। আর প্রথম থেকে 7টা যে 7টা বা 8টা যে লেটার আছে সেগুলোকে আমরা কনস্ট্যান্ট হিসাবে ধরি, যেমন এ বি সি ডি ই এফ জি এইচ। এভাবে করে আমরা ভেরিয়েবল এন্ড কনস্ট্যান্টকে আমরা ডিফাইন করতে পারি বা আলাদা করতে পারি। তো সেই জিনিসটা এখানে বলা হয়েছে, হিয়ার এক্স এন্ড ওয়াই আর ভেরিয়েবল বাট এ ইজ এ কনস্ট্যান্ট। তো ভেরিয়েবল এন্ড কনস্ট্যান্ট সম্পর্কে প্রথমে আমরা শিখলাম। তো ভেরিয়েবল মানে হচ্ছে যেটা ভ্যারি করে, আর কনস্ট্যান্ট হচ্ছে যেটা আনচেঞ্জ থাকে। এবার দেখবো আমরা ফাংশন। When one variable quantity so depends upon another that the value of the latter determines that the former, and the former is said to be a function of the latter। তো এখানে দুটা আমাদের ভেরিয়েবল সম্পর্কে যেটা পড়লাম, দুইটা ভেরিয়েবল থাকবে, একটা পূর্ববর্তী আর একটা হচ্ছে পরবর্তী। তো সমান সমানের আগে একটা, সমান সমানের পরে একটা। তো এর জিনিসটা থাকবে যে দ্য ফর্মার ইজ সেড টু বি দ্য ফাংশন অফ দ্য ল্যাটার। তার মানে একটার সাথে আরেকটা ডিপেন্ড থাকবে। যেমন আমরা এখানে দেখি, এখানে লগ এক্স স্কোয়ার প্লাস 1, আমরা যদি বলি ওয়াই ইজ ইকুয়াল টু লগ এক্স স্কোয়ার প্লাস 1,
তো তাহলে এই যে ওয়াই এর মানটা আমরা ধরে নিলাম লগ এক্স স্কয়ার প্লাস ওয়ান, তার মানে এখানে এক্স একটা ভেরিয়েবল আর ওয়াই একটা ভেরিয়েবল। তাহলে আমরা ওয়াইটাকে কি বলবো, ওয়াই এর যে মানটা থাকবে সেটা এক্স এর উপর কি করবে, ডিপেন্ডেন্ট হবে। একটা ডিপেন্ডেন্ট থাকবে, একটা ইন্ডিপেন্ডেন্ট থাকবে। তো ওয়াই ইকুয়াল টু যদি এফ অফ এক্স হিসাবে কাউন্ট করি, তাহলে এক্স কে বলবো আমরা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর ওয়াই কে বলবো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তো এটার মাধ্যমে একটা ফাংশন বোঝানো যায় যে ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স সাধারণত আকারে আমরা লিখি, যেখানে ওয়াইটা ডিপেন্ড করে এক্স এর উপর। তো এখানে যেটা বলা হয়েছে, এখানে আরো দেওয়া আছে ফাংশন অফ টু ভেরিয়েবলস অর মোর ভেরিয়েবলস, a quantity may be a function of two or more variables. For example, the area of a rectangle is a function of two adjacent sides. Either side A of a right triangle is a function of two other side. তো এখানে বলা হয়েছে জাস্ট একটা টু ভেরিয়েবল বা মোর ভেরিয়েবল হতে পারে। আসলে ফাংশন আমরা দুইটা ভেরিয়েবলের হতে পারে, তিনটা হতে পারে, পাঁচটা হতে পারে। তো এরকম কোনো ফিক্সড করে দেওয়া নাই। এখানে যদি টু হয় টু ডাইমেনশনাল হবে, থ্রি হয় থ্রি ডাইমেনশনাল হবে, ফোর হলে ফোর ডাইমেনশনাল হবে। এভাবে এন সংখ্যক ভেরিয়েবল থাকলে এন সংখ্যক ডাইমেনশন আমরা বলতে পারবো। তো যে কয়টা ভেরিয়েবল থাকবে আমরা তার ডাইমেনশনও তত বলবো আমরা। যেমন এখানে জি অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এখানে এক্স আর ওয়াই দুইটা ভেরিয়েবল আছে। তো আমরা এই ফাংশনটাকে বলবো একটা টু ভেরিয়েবলের ফাংশন, টু ডাইমেনশনাল ফাংশন। যদি এরকম থাকে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস জেড, এখানে দেখো এক্স ওয়াই জেড তিনটা ভেরিয়েবল আছে, তাহলে আমরা ফাংশনটাকে বলবো একটা থ্রি ডাইমেনশনাল ফাংশন। তো এভাবে করে আমরা ভেরিয়েবল যত বাড়াবো আমাদের ডাইমেনশনটা তত ফাংশনের বৃদ্ধি পাবে, বা কমালে ফাংশনের ডাইমেনশন হ্রাস পাবে। এরপরে কথা যেটা বলা হচ্ছে ডিপেন্ডেন্ট এন্ড ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আমি প্রথমে ডিপেন্ডেন্ট এন্ড ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের কথাটা বলেছিলাম যে ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স, এক্ষেত্রে এক্স কে বলেছিলাম ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর ওয়াই কে বলেছিলাম ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, কারণ এক্স এর মানের উপর ওয়াই এর মানটা ডিপেন্ড করে। ইফ ওয়াই ইজ এ ফাংশন অফ এক্স, যদি বলা হয়েছে ওয়াই কে বলা হয় যদি একটা এক্স এর ফাংশন, অ্যাজ ইন দ্য ইকুয়েশনস y equal to x square অথবা y equal to tan 4x অথবা y equal to e to the power x plus 1, যাই হোক y কে আমরা x এর মাধ্যমে প্রকাশ করতে পারি এরকম একটা ফাংশন y। x is called the independent variable and y the dependent variable। তো এখানে যেটা বললাম যে কারণ এখানে x এর মান যদি আমি 1 ধরি তাহলে তার জন্য একটা y এর মান পাবো, বাট x এর মান কিন্তু আমরা স্বাধীনভাবে যে কোনোটা তো ধরে নিতে পারবো, বাট y এর মানটা কিন্তু ওই x এর জন্য করেই আমরা পাবো। সো আমরা এভাবে করে বলতে পারি যে এটা হচ্ছে এক্স হচ্ছে এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ওয়াই হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তো এইভাবে করে আমরা ফাংশনকে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মাধ্যমে প্রকাশ করতে পারি। তো এতক্ষণ আমরা যে কথাটা বলতেছিলাম যে ফাংশনকে দুইটা ভেরিয়েবলের মাধ্যমে প্রকাশ করা হয়, যার মধ্যে একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকে আর একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকে। তো এইভাবে করে আরো এখানে আমরা লিখতে পারি। তো এই পর্যন্ত যে বললাম ফাংশন কাকে বলে, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ভেরিয়েবল এন্ড কনস্ট্যান্ট কাকে বলে, এটা সম্পর্কে যে আলোচনা করলাম, কারো যদি এ ব্যাপারে কোনো কোশ্চেন থাকে বলতে পারো। স্যার, হ্যাঁ আমি ডিপেন্ডেন্ট এন্ড ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল সম্পর্কে বুঝতে পারি নাই স্যার। আচ্ছা, ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল সম্পর্কে শুনতে পাওনি তাই তো নাকি? আচ্ছা আচ্ছা, আমি ডিপেন্ডেন্ট এন্ড ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল সম্পর্কে আমি আরো একবার বলতেছি। ডিপেন্ডেন্ট এন্ড ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে দুই ধরনের ভেরিয়েবল। এখানে আমরা যদি একটা ফাংশনকে কনসিডার করি, ইফ ওয়াই ইজ এ ফাংশন অফ এক্স, আমরা ধরে নিলাম ওয়াই এমন একটা ফাংশন, ফাংশন হইতে হলে তার দুইটা ভেরিয়েবল থাকতে হবে। ওয়াই কে আমরা ধরলাম একটা ভেরিয়েবল, আরেকটা ধরলাম এক্স আরেকটা ভেরিয়েবল ধরলাম। তো এর মধ্যে দুই ধরনের ভেরিয়েবল থাকবে, ফাংশন হইতে হলে দুটো ধরনের ভেরিয়েবল থাকতে হবে, একটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তো ইন্ডিপেন্ডেন্ট কথাটার মানেই হচ্ছে স্বাধীন ভেরিয়েবল, আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে যেটা পরাধীন। তো ওয়াই, আমরা যদি এখানে একটা ফাংশন যদি হয় ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স ধরে নিলাম, তো এটার যদি ম্যাথমেটিক্যাল টার্ম হবে সেটা হবে ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার বা ওয়াই ইকুয়াল টু ট্যান 4x, যেটা এরকম যে কোনো একটা ফাংশন হতে পারে, ওয়াই ইকুয়াল টু এক্স কিউব হতে পারে, যা ইচ্ছে তাই হতে পারে, কিন্তু ওয়াইটা অবশ্যই এক্স এর ফাংশন হতে হবে। যদি এরকম একটা ফাংশন ধরে নিই
তো এর মধ্যে কোনটা ডিপেন্ডেন্ট হবে আর কোনটা ইন্ডিপেন্ডেন্ট হবে সেটা দেখবো। তো আমরা এখানে y ইকুয়াল টু যদি এক্স স্টার ফাংশনটাকে কনসিডার করি, তো এখানে খেয়াল করে দেখো এক্স এর মান যদি আমি 1 বসাই তাহলে আমরা পাই 1 স্কয়ার, দ্যাট মিন্স 1, তাহলে আমরা y এর মান পাচ্ছি 1। এক্স এর মান যদি 2 বসাই তাহলে পাই এক্স স্কয়ার, দ্যাট মিন্স 2 স্কয়ার ইজ ইকুয়াল টু 4, তার মানে এক্স এর মান 2 এর জন্য y এর মান পাচ্ছি 4। তো এইভাবে ওই এক্স এর মান যদি 3 বসাই তাহলে y এর মান পাবো 9। তাহলে দেখা যাচ্ছে কি এক্স এর যে মানটা আছে সেই অনুযায়ী কি করতেছে y এর মানটা পরিবর্তন হচ্ছে বা নতুন করে মান পাচ্ছে। তো একটা মান যদি y এর মানটা যেহেতু x এর উপর ডিপেন্ড করতেছে তাহলে আমরা y কে বলতেছি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এখানে, আর y x যেহেতু জেনারেট করতেছে নতুন মান, তো সেজন্য আমরা x কে বলতেছি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তো এটাই ছিল মেইন কথা এখানে। থ্যাংক ইউ স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এরপরে আমরা দেখবো ডিফারেন্ট টাইপস অফ ফাংশন। বিভিন্ন রকম ফাংশন আছে, এটা আমরা একটু দেখবো। অ্যালজেব্রিক এন্ড ট্রান্সেন্ডেন্টাল ফাংশন। আমরা অ্যালজেব্রিক ফাংশন সম্পর্কে জানি আর ট্রান্সেন্ডেন্টাল যেটা ফাংশন আছে সেটা সম্পর্কে আমরা জানি। ট্রান্সেন্ডেন্টাল যে ফাংশনটা আছে সেটা হচ্ছে আমাদের sin x cos x tan x এই জিনিসগুলোকে আমরা বোঝাচ্ছি। আর অ্যালজেব্রিক দ্বারা বোঝাচ্ছি কি যোগ বিয়োগ, যেমন x plus y, x minus y, x square plus 5, এভাবে এগুলো বোঝাচ্ছে। An algebraic function is one that involves only a finite number of the operations of addition, subtraction, multiplication, division, involution, and evolution with constant exponents. তো এখানে যেটা বলা হয়েছে যে আমরা সাধারণত বললাম যে অ্যালজেব্রিক জিনিস থাকবে, এক্স ওয়াই জেড ভেরিয়েবল থাকবে, তার সাবট্রাকশন, যোগ বিয়োগ, গুণ ভাগ, এগুলো নিয়ে যেটা হবে সেটা হবে অ্যালজেব্রিক জিনিস। A more general definition of algebraic function is a function whose relation to the variable is expressed by an algebraic equation. Algebraic equation এর মাধ্যমে যদি আমরা কোনো ফাংশনকে ডিফাইন করতে পারি তাহলে সেই ফাংশনটাকে বলবো আমরা algebraic function. All other functions are called transcendental functions. তো algebraic function ব্যতীত আর যেগুলো ফাংশন থাকবে সেটাকে আমরা বলবো transcendental function. এখানে আমরা যেটা বলা হচ্ছে যেমন এক্সপোনেনশিয়াল, যেমন e টু দি পাওয়ার x, লগারিদম log x ln x, ট্রাইগ্রামেটিক sin x cos x tan x, সার্কুলার বিভিন্ন জিনিস আছে, ইনভার্স ট্রাইগ্রামেটিক ফাংশন যেমন sin ইনভার্স x cos ইনভার্স x, এগুলোকে আমরা বলবো ট্রান্সেন্ডেন্টাল ফাংশন। তো এগুলো কিন্তু শুধুমাত্র ম্যাথমেটিক্সের জিনিস না, এই ফাংশনগুলো কিন্তু তোমরা বিভিন্ন জায়গায় ইউজ করবে। ট্রান্সেন্ডেন্টাল জিনিসটা হচ্ছে যেটা বলা হচ্ছে অ্যালজেব্রিক ব্যতীত যা কিছুই থাকবে সেটাকে আমরা বলবো ট্রান্সেন্ডেন্টাল ফাংশন। সেখানে আমরা ট্রিগোনোমেট্রিক থাকতে পারে, লগারিদম থাকতে পারে, এক্সপোনেনশিয়াল থাকতে পারে, ইনভার্স থাকতে পারে। তো এরপরে আমাদের ইন্টিগ্রাল ফাংশন যেটাকে বলা হচ্ছে, এখানে integral function, a polynomial involving only positive integral power of x is called an integral function of x. তো এখানে যদি এরকম থাকে একটা ফাংশন থাকবে যেখানে আমাদের যে ভেরিয়েবলটা থাকবে সেই ভেরিয়েবলের পাওয়ার সবসময় পজিটিভ থাকবে। যেমন খেয়াল করে দেখো x² + 3x টু দি পাওয়ার 4, এখানে x এর পাওয়ার দুটো আছে, একটা আছে স্কয়ার 2 + 2 আর একটা আছে +4। তো দেখা যাচ্ছে কি x এর পাওয়ারটা কি সবসময় পজিটিভ আছে, অথবা এর আগের ইকুয়েশন 2 + x - 4। তো এখানে বলতে পারো যে শুধু x এর পাওয়ার এখানে 1 আছে, বাকি যে এটা আছে 2 আর 4 আছে, এর সাথে তো x নাই, কিন্তু x না থাকলেও x এর পাওয়ার কিন্তু 0। x এর পাওয়ার যদি 0 বা যে কোনো ভেরিয়েবলের পাওয়ার যদি 0 বলা হয় সেটাকে আমরা ধরে নেব তার মান 1। তো এর 2 এর সাথেও এরকম আছে x টু দি পাওয়ার 0, আর 4 এর সাথেও আছে x টু দি পাওয়ার 0। তার মানে 0 থেকে পজিটিভ যে 0 থেকে শুরু করে 1 2 3 এরকম যদি শুধু পাওয়ার থাকে একটা ফাংশনে, শুধু পজিটিভই থাকে, তাহলে সেই ফাংশনটাকে বলবো আমরা ইন্টিগ্রাল ফাংশন। আর নেগেটিভ যদি থাকে, যদি এরকম থাকতো x টু দি পাওয়ার -2, দ্যাট মিন্স 1/x², এরকম যদি থাকতো তাহলে ওই ফাংশনটাকে আর ইন্টিগ্রাল ফাংশন বলতাম না। ইন্টিগ্রাল ফাংশনের মেইন কথা হচ্ছে আমাদের যে পাওয়ারটা থাকবে পজিটিভ থাকবে। রেশনাল ফাংশন যেটা বলা হচ্ছে হর আর লবের যে ব্যাপারটা আছে, হর হচ্ছে নিচেরটা, লব হচ্ছে উপরেরটা। তো রেশনাল ফ্র্যাকশন হুজ নিউমারেটর এন্ড ডিনোমিনেটর আর ইন্টিগ্রাল ফাংশন অফ দ্য ভেরিয়েবল। তো এখানে রেশনাল ফ্র্যাকশনে নিচে একটা থাকবে আমাদের ইন্টিগ্রাল ফাংশন, উপরে একটা ইন্টিগ্রাল ফাংশন থাকবে। তো
তো এইভাবে করে আমরা রেশনাল ফ্র্যাকশনটা দেখবো। আমরা রেশনাল ফাংশন যেটা আছে পরবর্তী যখন আমরা ইন্টিগ্রেশন করব তখন আমরা এই রেশনাল ফ্র্যাকশনটাকে আমরা ইউজ করব। রেশনাল ফ্র্যাকশনটাকে আমরা ইউজ করে ইন্টিগ্রেশন করব আমরা মিড টার্মের পরে। সো আমরা জাস্ট এটা বেসিক হিসাবে বলে রাখলাম যে রেশনাল ফাংশনে ডিনোমিনেটর আর নিউমিনেটর দুটা জিনিস থাকে, হর আর লব। হর আর লব উভয় থাকে ইন্টিগ্রাল ফাংশন আকারে। এভাবে করে আমরা এটাকে রেশনাল ফ্র্যাকশন আকারে লিখতে পারি। এবং রেশনাল ফ্র্যাকশন করতে হলে অবশ্যই দেখো এখানে হর নিচেরটা এক্স এর সর্বোচ্চ ঘাত আছে 4 আর উপরের সর্বোচ্চ ঘাত আছে এক্স এর 3। তো সবসময় হরের যে পাওয়ারটা আছে ওটা বেশি থাকতে হবে, তাহলেই আমরা সেটাকে রেশনাল ফ্র্যাকশনে নিতে পারবো। ওকে, এরপরে আমরা দেখবো সিঙ্গেল ভ্যালুড এন্ড মেনি ভ্যালুড ফাংশন। তো একটা সিঙ্গেল ভ্যালুড আর মেনি ভ্যালুড দ্বারা বোঝাচ্ছে একটা ফাংশনের যদি ইভলিউশন করা হয় তার যদি অ্যান্সার একটা আসে তাহলে এটা সিঙ্গেল ভ্যালুড, আর মেনি ভ্যালুড হলে একের অধিক যদি মান পাই তাহলে আমরা মেনি ভ্যালুড ফাংশন বলবো। দেখো এখানে উই হ্যাভ এক্স ইজ ইকুয়াল টু 1 প্লাস মাইনাস রুট ওভার ওয়াই প্লাস 1। এখানে একটা আমরা এক্স এর মান বের করেছি এই ইকুয়েশনের সাপেক্ষে ক্যালকুলেশন করে। প্রথমে আমরা y ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 2x এই যে ফাংশনটা আছে এই ফাংশনটায় আমরা x এর যদি একটা মান দিই তাহলে কিন্তু y এর একটা মান পাবো। কিন্তু পরবর্তীতে এই যে x এর মানটা ধরেছি এখানে y টা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলে y যদি একটা মান বসাই তাহলে x এর কিন্তু একের অধিক মান পাবো, কারণ এখানে প্লাস মাইনাস আছে। একবার প্লাস নিয়ে করলে একটা মান পাবো, মাইনাস নিয়ে করলে আরেকটা মান পাবো। এরকম যদি একের অধিক মান পাওয়া যায় একটা ফাংশনে সেটাকে বলবো আমরা মেনি ভ্যালুড ফাংশন। একটা ফাংশনের সাধারণত একটা ভ্যালু পাওয়া যায় সেটাকে আমরা বলবো সিঙ্গেল ভ্যালুড ফাংশন। তো এ পর্যন্ত কারো সমস্যা আছে কিনা সিঙ্গেল ভ্যালুড, মেনি ভ্যালুড ফাংশন বা আমরা যেটা দেখলাম ইন্টিগ্রাল ফাংশন, রেশনাল ফাংশন, এ সম্পর্কে কারো কোশ্চেন থাকলে বলতে পারো। ওকে, আমরা নেক্সটে যাচ্ছি। আচ্ছা, এবার নোটেশন অফ এ ফাংশন। আমরা সাধারণত ফাংশনকে এই ধরনের সিম্বল দ্বারা লিখি, বড় হাতের এফ অফ এক্স ব্র্যাকেট দিয়ে থাকে, ছোট হাতের এফ অফ এক্স অথবা ফাই অফ এক্স, সাই অফ এক্স। এই যে সিম্বল গুলো আছে এগুলো দ্বারাই সাধারণত আমরা ফাংশনকে নোটেশন দিই। যেমন ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স অথবা ওয়াই ইকুয়াল টু ফাই এক্স। এটাকে আমরা ভাঙায় লিখলে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কয়ার প্লাস 5। এভাবে আমরা একটা ফাংশন লিখতে পারি, অ্যালজেব্রিক ফাংশন। যেমন এখানে এক্স স্কয়ার প্লাস 5 এটা একটা আমাদের অ্যালজেব্রিক ফাংশন দেওয়া আছে এফ অফ এক্স এর। তো এভাবে আমরা সিঙ্গেল ফাংশনকে নোটেশন করতে পারি। ইনভার্স ফাংশন কিভাবে করতে হয়, ইনভার্স ফাংশনকে কিভাবে করতে হয় সেটা তোমরা ইন্টারমিডিয়েট লেভেলে দেখেছো। ডিসক্রিপশন অফ ইনভার্স ফাংশন। ইফ y is a given function of x, যদি y এমন একটা ফাংশন হয় যেটা x এর উপর ডিপেন্ড করে, represented by y equal to phi of x, and if from this relation we express in term of y, যদি আমরা y equal to f of x লিখেছি তার মানে x y কে প্রকাশ করেছি x এর মাধ্যমে, somehow আমরা এটাকে যদি x কে প্রকাশ করতে পারি y এর মাধ্যমে তাহলে আমরা বলবো ফাংশনটা ইনভার্স ফাংশন, তাহলে x কে বলবো ইনভার্স ফাংশন। দ্যাট মিন্স এখানে দেখো লেখাই হচ্ছে x is equal to psi of y, তার মানে আমরা বলছি y equal to phi of x দেওয়া ছিল, এখন somehow আমরা যদি x এর মানটা বের করতে পারি অন্য একটা ফাংশনের মাধ্যমে x is equal to psi of x, then each of the function phi and psi is said to be inverse of the other। তার মানে phi আর psi কে তাহলে আমরা বলবো একে অপরের ইনভার্স ফাংশন। তো এখানে যদি এরকম মনে করো y equal to x কিউব আছে is equal to phi of x, তা এটাকে এখান থেকে আমরা যদি x এর মান পাই তাহলে x is equal to ঘনমূল of y, তাহলে x আর y এই যে পরবর্তী পেয়ে গেলাম এখানে phi of x আর psi of x, এই পরবর্তী এরা দুজনকে আমরা বলছি একে অপরের ইনভার্স ফাংশন। তো এইভাবে করে আমরা ইনভার্স ফাংশনটাও বের করতে পারি। তো সিম্পলি এখানে আমাদের আজকে প্রথম যে লেসনটা ছিল এখানে আমরা আসলে খুব একটা জিনিস নতুন কিছু আলোচনা করি নাই, তোমরা এখানে সবগুলো জিনিসই ইন্টারমিডিয়েট লেভেলে দেখে আসছো। আমরা মেনলি চেষ্টা করলাম যে ফাংশনটা যে কিভাবে আসলো, ফাংশনের বিভিন্ন প্রকারভেদ
আর কিভাবে ইনভার্স ফাংশন বা অন্যান্য সিঙ্গেল ভ্যালুড ফাংশন, মেনি ভ্যালুড ফাংশন, এগুলো সম্পর্কে আমরা আলোচনা করলাম। হয়তোবা এখান থেকে আমরা ম্যাথ আমরা করতেছি না বা ম্যাথের কোনোখানে এখানে লাগতেছে না, বাট যখন আমরা ম্যাথে যাব তখন এই যে ইকুয়েশন গুলো আছে বা এই যে নামকরণ গুলো আছে, এই জিনিসগুলো আমাদের দরকার হবে। যার কারণে প্রথম লেসন আমাদের ইন্ট্রোডাকশনের লেসন ছিল। সো আমাদের ম্যাথমেটিক্যাল সম্পর্কে আমরা দেখলাম না, আমরা জাস্ট ফাংশনটা সম্পর্কে আমরা আজকে আলোচনা করলাম। তো এই ফাংশন সম্পর্কে আমরা যে প্রথম থেকে আরেকবার আমি একটু বলে আসতেছি বা দেখিয়ে আসতেছি কি শিখলাম, তারপর তোমাদের কোশ্চেন থাকলে তখন বইলো। তো প্রথমে আমাদের ফাংশনটা সম্পর্কে আমরা দেখেছি। ফাংশন জানার আগে আমাদের দুইটা জিনিস সম্পর্কে জানতে হয়েছে, একটা হচ্ছে ভেরিয়েবল আর একটা হচ্ছে কনস্ট্যান্ট। তো ভেরিয়েবল নাম দ্বারাই বোঝাচ্ছে যার ভ্যারাইটি থাকবে, তার মানে অসংখ্য ভ্যালু নিতে পারবে, যে সেটাকে ভেরিয়েবল বলবো। আর কনস্ট্যান্ট মানে হচ্ছে যেটা এক্স্যাক্টলি ওয়ান ভ্যালু দেয়, একটা ভ্যালু দেয়। আর ম্যাথমেটিক্যালি আমরা যে লেটার আছে ইংলিশের, তার প্রথম দিকের যে 7 থেকে 8টা লেটার আছে সেগুলোকে আমরা কনস্ট্যান্ট হিসেবে ব্যবহার করি ইকুয়েশনে, আর লাস্টের দিকের যে 7টা 8টা লেটার আছে সেগুলোকে আমরা ভেরিয়েবল হিসেবে ব্যবহার করি। যেমন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার, এখানে এক্স ওয়াই যেহেতু লাস্টের দিকের লেটার, এগুলোকে আমরা মানে আমরা ভেরিয়েবল বলতেছি, আর একে আমরা কনস্ট্যান্ট হিসেবে ব্যবহার করতেছি। এরপরে ফাংশন দেখলাম। ফাংশন আসলে আসলো দুইটা ভেরিয়েবল থেকে। দুইটা ভেরিয়েবল থাকবে, একটা থাকবে ডিপেন্ডেন্ট আর একটা থাকবে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এই দুইটা থেকে মিক্সিং করে আমরা একটা ভেরিয়েবল পাবো, একটা ফাংশন পাবো। ফাংশনকে সাধারণত এফ অফ এক্স, জি অফ এক্স বা সাই অফ এক্স লাস্টে আমরা দেখিয়েছি, প্রকাশ করছি। এখানে এক্স স্কোয়ার তার মানে ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার বা এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার, এক্স এফ অফ এক্স ইকুয়াল টু লগ এক্স স্কোয়ার প্লাস 1, এভাবে করে আমরা ফাংশনকে নির্ণয় করতে পারি বা ফাংশনকে লিখতে পারি। এরপর দেখলাম ফাংশন অফ 2 আর মোর ভেরিয়েবলস। যদি ফাংশন অফ 2 ভেরিয়েবলস থাকে তাহলে আমরা বলবো সেটা একটা 2 ডাইমেনশনাল ফাংশন। ফাংশন অফ 3 ভেরিয়েবলস যদি থাকে তাহলে আমরা সেটাকে বলবো 3 ডাইমেনশনাল ফাংশন। এভাবে যদি 4 ডাইমেনশনাল, 5 ডাইমেনশনাল ফাংশন হতে পারে। যত ভেরিয়েবল থাকবে তত তার ডাইমেনশন বৃদ্ধি পাবে। আর ডাইমেনশন তো তোমাদের জানতে হবে, যেমন 1D, 2D, 3D, 4D, এভাবে করে যত ডি আছে তত ডাইমেনশন বোঝায়। তো দুইটা ভেরিয়েবল থাকলে দুইটা ডাইমেনশন, তিনটা ভেরিয়েবল তিনটা ডাইমেনশন, এভাবে যত ভেরিয়েবল বৃদ্ধি পাবে তত ডাইমেনশন বৃদ্ধি পাবে। এটা শুধু ম্যাথের ক্ষেত্রে না, এটা তোমাদের আর্কিটেকচারে করতে যেমন লাগবে, তেমন তোমার সলিড জিওমেট্রিতেও তোমরা সেটা দেখবে, বা ইভেন এখন ক্যালকুলাসেও দেখতেছো। সায়েন্সের যে কোনো জিনিসই তোমাদের ভেরিয়েবলের যত বৃদ্ধি পাবে তার ডাইমেনশন তত বৃদ্ধি পাবে, এই কথাটা মনে রাখতে হবে। দেখলাম এরপর ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল দেখেছি। ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা আমরা ফাংশনের মাধ্যমে প্রথমেই বলেছি। ফাংশনে দুইটা ভেরিয়েবল থাকবে, একটা ডিপেন্ডেন্ট আর একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। যার ভ্যালুটা আরেকটা ভ্যালুর উপর ডিপেন্ড করবে সেটাকে আমরা বলবো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। যেমন ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার, এখানে এক্স এর মানের উপর ওয়াইটা ডিপেন্ড করে, যার কারণে আমরা বলবো ওয়াই এক্স হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এখানে, আর ওয়াই হচ্ছে এখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তো এখানে লেখা হয়েছে এভাবে করে। এরপরে দেখলাম আমরা অ্যালজেব্রিক এন্ড ট্রান্সেন্ডেন্টাল ফাংশন। অ্যালজেব্রিক মানে হচ্ছে যেমন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এখানে শুধু যদি অ্যালজেব্রিক ফাংশনের যোগ বিয়োগ থাকে, গুণ ভাগ থাকে, তাহলে আমরা সেটাকে বলবো অ্যালজেব্রিক ফাংশন। আর এর ব্যতীত যত কিছু আছে যেমন এক্সপোনেনশিয়াল ফাংশন, ই টু দি পাওয়ার এক্স, সাইন এক্স, কজ এক্স, ট্যান এক্স, এই যে জিনিসগুলো আছে বা লগ এক্স থাকবে, এগুলোকে আমরা বলবো ট্রান্সেন্ডেন্টাল ফাংশন। এরপরে আমরা বলেছি ইন্টিগ্রাল ফাংশন। ইন্টিগ্রাল ফাংশন দ্বারা এমন একটা ফাংশন বোঝাচ্ছে যেখানে যে ভেরিয়েবল থাকবে, ভেরিয়েবলের পাওয়ার অলওয়েজ পজিটিভ থাকবে, তার মানে 0 থেকে শুরু করে 1 2 3 4 এভাবে করে বৃদ্ধি পেতে থাকবে পাওয়ার, বা এই ধরনের পাওয়ার থাকবে, কখনো -1 বা -2 এই ধরনের পাওয়ার থাকবে না। রেশনাল ফাংশন, রেশনাল ফাংশনে হর এবং লব থাকবে, ডিনোমিনেটর হর, লব হচ্ছে নিউমিনেটর যেটা বলা হয়। এই যে হর আর লব, হর আর লবের যে রেশনাল করে থাকবে, যেটাকে পি অফ এক্স বাই কিউ অফ এক্স ও বলা হয় অনেক সময়। তো এখানে রেশনাল ফাংশনে দুটা জিনিস থাকবে, হরে থাকবে একটা ইন্টিগ্রাল ফাংশন, লবেও থাকবে একটা ইন্টিগ্রাল ফাংশন। দুটো ইন্টিগ্রাল ফাংশনের একটা অনুপাত, সেটা হচ্ছে রেশনাল ফাংশন। আর রেশনাল ফাংশনের মধ্যে সবসময় হরের পাওয়ারটা বেশি থাকতে হবে। যখন আমরা রেশনাল ফাংশন বা ফ্র্যাকশনের মাধ্যমে আমরা ম্যাথ করব, ইন্টিগ্রাল ক্যালকুলাস যখন করব, তখন আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, সবসময় হরের যে পাওয়ারটা আছে, তার মানে নিচের যে পাওয়ারটা আছে ওটা বেশি থাকবে উপরেরটার থেকে, তাহলেই আমরা রেশনাল ফ্র্যাকশন করতে পারবো। এই কথাটা আমাদের জাস্ট সামনের ম্যাথের জন্য মনে রাখতে হবে। এরপরে আমরা বললাম সিঙ্গেল ভ্যালুড ফাংশন এন্ড মেনি ভ্যালুড ফাংশন। একটা ফাংশনের যদি যখন সলিউশন করি, তো যদি তার সাথে একটা ভ্যালুই পাই,
তাহলে আমরা সেটাকে বলবো সিঙ্গেল ভ্যালুড। আর এর থেকে একের অধিক যদি অ্যান্সার পাই তাহলে আমরা সেটাকে বলবো মেনি ভ্যালুড ফাংশন। যেমন অনেক সময় দেখা যায় এক্স এর মান 1 আসছে, আবার এক্স এর মান 1 2 3 তিনটা মান আসছে একটা ফাংশনের, তো তখন আমরা সেটাকে বলবো মেনি ভ্যালুড ফাংশন। এবার সবার শেষে আমরা দেখেছি নোটেশন। আমরা প্রথমেই বলেছি এফ অফ এক্স, বড় হাতের এফ অফ এক্স, ছোট হাতের এফ অফ এক্স, ফাই অফ এক্স, সাই অফ এক্স, এগুলো দ্বারা আমরা ফাংশনের নোটেশন করি বা চিহ্নিতকরণ করি, এখানে বলা আছে সেভাবে। আর ইনভার্স ফাংশন, একটা ফাংশন যদি ওয়াই ইকুয়াল টু ফাই অফ এক্স হয়, তো ওয়াই কে যদি আমরা এক্স এর ফাংশন এক্স এর মাধ্যমে যদি ওয়াই কে প্রকাশ করা যায়, বিপরীত ভাবে ওয়াই কে এক্স এর মাধ্যমে প্রকাশ করা যদি কোনো কারণে সম্ভব হয়, তাহলে আমরা বলবো ওই যে প্রথম ফাংশনটা তৃতীয় ফাংশনের ইনভার্স ফাংশন। যেমন ওয়াই ইকুয়াল টু ফাই অফ এক্স ছিল, এখন পরবর্তীতে এক্স ইকুয়াল টু যদি সাই অফ এক্স পাওয়া যায়, তাহলে এই ফাই অফ এক্স আর এই সাই অফ ওয়াই, এই পরস্পর এরা দুজনকে আমরা বলবো ইনভার্স ফাংশন বা বিপরীত ফাংশন বলা যায় এদেরকে। তো এটুকুই ছিল আমাদের প্রথম লেসন। আমরা ফাংশন সম্পর্কে জাস্ট আলোচনা করলাম এখানে। কারো যদি কোনো কোশ্চেন থাকে ফাংশন সম্পর্কে জানা, তাহলে এখন করতে পারো। নাই স্যার। আচ্ছা, তোমাদের আজকে প্রথম লেসন এটা, যেহেতু রেকর্ডিং করতেছি, এই প্রত্যেক ক্লাসের রেকর্ডিং হবে এবং তার রেকর্ডিংটা তোমাদের আমি মানে দিয়ে দেবো, কি বলে মানে মেসেঞ্জারে দিয়ে দেবো। যদি কারোর সমস্যা হয় পরবর্তীতে অ্যাসাইনমেন্ট দিব, সেখানে বুঝতে যদি সমস্যা হয় সেগুলো এখান থেকে দেখে নিবে। আর তোমরা এখানে এই যে চ্যাটিং অপশন আছে, এখানে সবার আইডি গুলো দিয়ে দাও। আর এটা আমাদের ক্লাস অ্যাটেন্ডেন্সে 10 মার্কস আছে, আমি বলেছি এই যে ক্লাস অ্যাটেন্ডেন্সের মার্কিং হিসাবে এটা আমরা করে নিব। সবাই আইডি গুলো দাও, এখানে এই যে চ্যাটিং অপশনটা আছে সেটা আইডি দাও, কারণ এটা রেকর্ডিং হিসাবে আমার থাকবে, সো আমি তোমাদের এটা অ্যাটেন্ডেন্সের মার্কিং হিসাবে কাউন্ট করব। আর যদি কোনো আর প্রতি প্রতি সোমবার তোমাদের দুটাই ক্লাস তোমাদের অফিসিয়ালি বলা আছে, মানে সেটা তোমরা সেটাই সেটা তোমাদের ওখানে 2টা থেকে 3:30 পর্যন্ত ক্লাসের কথা বলা আছে, আমাদের যতটুকু লাগবে সেটা আমরা নিব। আইডি গুলো দাও এখানে, দিয়ে তারপর লিভ নাও, সমস্যা নাই, ক্লাস এখানে পর্যন্তই। আইডি এখানে দিতে হবে সবাই, নাহলে রেকর্ডিং যেহেতু করা হচ্ছে এই আইডির ডকুমেন্টসটা থেকে যাবে, সো আমি ওটা অ্যাটেন্ডেন্স হিসেবে কাউন্ট করতেছি। সবাই দাও আইডি গুলো। আর তোমরা তোমাদের এখানে সিআর কে উপস্থিত আছে? জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমাদের মানে স্টুডেন্ট সংখ্যা কত? আমি তো ওটাও ডকুমেন্টস পাইনি তোমাদের। স্যার এখন আপাতত জাস্ট 7 জন আমরা, তার মধ্যে ইরেগুলার ছিল 3 জন মেবি, আর আমাদের নিউলি স্যার 5 জন মেবি, 4 জন মেবি। আচ্ছা, ওকে। তোমরা মানে যারা আছো তারা মেসেঞ্জারে, আমি তোমাদের যদি কোনো ইনফরমেশন থাকে বা ক্লাস গুগল ক্লাসরুম যেহেতু খুবই শীঘ্রই ক্লাসরুম পাবো, সেখানে আমরা দিয়ে দেবো তোমাদের ক্লাসরুমের যে ডকুমেন্টস আছে ক্লাসে, সেগুলো আমি দিয়ে দেবো। সো মানে একটু অ্যাক্টিভ থাকো আর কি, যে সিআর আসো একটু, যেহেতু প্রথম দিকের ক্লাস তো, সো একটু সবাইকে জি জয়েন স্যার। করা বা করার জন্য একটু চেষ্টা করো। জি স্যার, অবশ্যই। আচ্ছা, আজকের ক্লাস এ পর্যন্তই। নেক্সট সোমবার 2টার সময় আবার ক্লাস হবে। আইডি গুলো সবাই দাও, তারপর লিভ নিতে পারো, যেহেতু ক্লাস শেষ আজকের মতো।
আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম আশিস স্যার, ভালো থাকবেন। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকো তোমরা। স্যার আমি অ্যাড হতে পারছি না, আইডি দিতে পারোনি তুমি নাকি? মানে দিতে পারছি না, অপশন পাচ্ছি না এখানে স্যার, এই ফোনে দেখা দিচ্ছে না। আচ্ছা, এখানে তো পাওয়ার কথা, এখানে চ্যাটিং অপশন যেটা আছে সেটা তোমাদের ওখানে আসেনি তোমার এখানে? আমার এখানে আসেনি তো স্যার। আচ্ছা, তুমি মেসেঞ্জারে ওটাই দিয়ে দাও, আইডি দিয়ে দাও, তাহলে আমি অ্যাড করে নিচ্ছি ওখানে, তাতে হবে সমস্যা। আচ্ছা ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।